তিস্তা পারে ৪৮ ঘন্টার কর্মসূচিতে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। গ্রামের ব্যবসায়ীদেরও ট্যাক্সের আওতায় আনার সুপারিশ ডিসিদের। অন্তর্বর্তী সরকারের প্রশাসনের হাত দিয়ে ভালো নির্বাচনের আশা। ৬ মাসে দুর্নীতি কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন মব বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার ১১টি পয়েন্টে ২ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। গণজমায়েতে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য নিরসন আন্দোলন কমিটির সেমিনারের মধ্য দিয়ে লালমনিরহাটের তিস্তা পয়েন্টে শুরু হয় ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি। দুপুরে এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এতে অংশ নেন তিস্তাপাড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিস্তার ১১৫ কিলোমিটার এলাকা জুড়ে উত্তরের ৫ জেলার ১১টি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি চলছে। মঙ্গলবার রাতে সমাপনীতে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, লালমনিরহাটের তিস্তা পয়েন্টে আছেন সহকর্মী জুয়েল আহমেদ। তিস্তা বাঁচাও কর্মসূচির এই মুহূর্তের খবর জানতে আমরা সরাসরি কথা বলবো তার সাথে। জুয়েল, তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচির এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? শিপাত, নতুন তথ্য বলতে হচ্ছে যে ঠিক দুপুর ১:১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পয়েন্টে এসেছেন এবং বৈষম্য নিরসন আন্দোলনের যে সেমিনার হয়েছিল, যে সেমিনারের মধ্য দিয়ে আজকের কর্মসূচির সূচনা হয়েছে, সেই সেমিনারে তিনি অংশ নিয়েছেন। তিনি নদীপাড়ের মানুষের বক্তব্য শুনেছেন। সেমিনারে যারা অংশ নিয়েছিলেন নদীপাড়ের মানুষ, বিভিন্ন বিশিষ্টজনরা, শিক্ষক এবং আইনজীবীরা, তাদের কথা শুনেছেন। ১ ঘন্টার সেমিনারে তিনি অনেকক্ষণ ছিলেন। তারপরে দুপুরের নামাজের বিরতি দেওয়া হয়েছে। বিরতির পরেই কিন্তু তিনি এই যে মঞ্চে আমি আছি, আমি একটু দেখাতে চাই, এই যে সমাবেশ স্থলের যে মঞ্চ, সেই মঞ্চে তিনি উঠবেন এরকমটি তথ্য আমাদের জানিয়েছেন আজকের এই আন্দোলন কমিটির আহ্বায়ক যিনি আছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি এমনটাই জানিয়েছেন। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাকে, যেটি হচ্ছে যে এটি ছাড়াও যে আরও ৫টি জেলায় ১০টি পয়েন্ট রয়েছে আজকের আন্দোলন কর্মসূচির টানা ৪৮ ঘন্টার। সেই সব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা সেখানে অংশ নিয়েছেন। আরও রয়েছেন বামপন্থী নেতারাও, তারা অংশ নিয়েছেন। আমরা আমাদের যে সহকর্মী রয়েছে তাদের কাছে আমরা জানতে পেরেছি। আমি একটু দেখাতে চাই যে আপনি যে দেখছেন পিছনে তিস্তা সেতু রয়েছে, সেতুর নিচে অর্থাৎ তিস্তার বুকে কিন্তু আজকের এই আয়োজন করা হয়েছে। হাজারো মানুষ এখানে সমবেত হয়েছেন, যে যার মতো করে আসছেন। ধন্যবাদ। জুয়েল আহমেদ জানাচ্ছিলেন তিস্তা পয়েন্ট থেকে। অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনের হাত দিয়ে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এদিকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে কর হার না বাড়িয়ে ট্যাক্সের আওতা বাড়ানোর চেষ্টা করতে হবে। জেলা প্রশাসক সম্মেলনে তারা এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, গ্রামের ব্যবসায়ীদের ট্যাক্সের আওতায় আনার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। জেলা প্রশাসকদের সাথে সরকারের যোগাযোগ আরও বাড়ানো হবে। আয় বাড়ানোর উপরও জোর দেন তিনি। ডিসিদের সেবক হিসেবে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো বলেও মন্তব্য করেন তিনি। এদিকে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই তারা কাজ করে। আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঈদে ১ কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া রোজার সময় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা জানান তিনি। ১০ই মার্চের মধ্যে অপেক্ষায় থাকা নামজারি শেষ হবে বলেও জানান আলী ইমাম মজুমদার। এই দেশের যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, আমি ভালো ফল পাবো। আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনিতে আপনার বোধ ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়। মোট কথা ট্যাক্স এবিলিটি আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, মানে
আপনার নেটটা বাড়ালে আমি দেখলাম তো আপনার ট্যাক্স আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম যে 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন। এটা কোনো সম্ভব? অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি আগের চেয়ে কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। মব বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জানান, মিয়ানমার আর বাংলাদেশ সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, কোস্টগার্ড। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক বলেন, স্বল্প লোকবল নিয়ে ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড। বিস্তারিত ফয়েজের রিপোর্টে। 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সালাম নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তায় এই বাহিনীর কাজের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাহিনী হিসাবে কোস্ট গার্ডকে গড়ে তোলা হচ্ছে। সেই সাথে সমুদ্র সম্পদ আহরণের দায়িত্বের কথাও স্মরণ করে দেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আপনারা অবগত আছেন যে কোস্টগার্ডের আধুনিকরণের সাম্প্রতিক আর্মার্ড এবং বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাই স্পিড বোট, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ সার্ভিলেন্স ড্রোন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক কোস্টগার্ড বহরে পুরাতন 9টি জাহাজের প্রতিস্থাপক হিসাবে দেশীয় শিপইয়ার্ডে 9টি পেট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। পরে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কাউকে ধরে নিয়ে যায়নি। জেলেরা ভুল করে তাদের সীমানা অতিক্রম করলে তাদের ধরে নিয়ে যায় বলেও দাবি করেন তিনি। কোস্টগার্ড, বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। বলেন, শুধু তৌহিদি জনতা নয়, মব সৃষ্টিকারী সবার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতার তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়, যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। জানানো হয়, রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেদিকে নজর রাখছে সরকার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাম বা ডান নয়, মধ্যপন্থী ভাবধারায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক পরিচয়কে বাদ দিয়ে সাম্য, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সকল মানুষের দল গড়তে চান তারা। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দায় ও দরদের রাজনীতি হবে দলটির প্রধান লক্ষ্য। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের একাংশের নেতৃত্বে গত 8 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এটি যে পরবর্তীতে রাজনৈতিক দলে রূপ নিতে যাচ্ছে তার আভাস ছিল সেদিনই। ফেব্রুয়ারির 3য় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। 47 সালের পাকিস্তান আন্দোলন গতানুগতিক ধারার বাইরে এসে কেমন হতে যাচ্ছে নতুন দল? সংগঠনটির নেতারা বলছেন, তারুণ্য নির্ভর এই দলটি হবে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। একটি মধ্যপন্থী দল বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে, যে মধ্যপন্থী দল একটি বিগ টেন পার্টি বা বিগ আমব্রেলার পার্টি, যেখানে সব ধরনের মানুষই থাকবে, যাদের এই বাংলাদেশের জন্য তারা কাজ করবে। আমরা কোনো আদর্শিক বাইনারির মধ্যে যাব না। আমরা দুইটা শব্দ বলে থাকি, দায় ও দরদের রাজনীতি। এই জনগণ বা জনপদের মানুষের প্রতি আমাদের দায় আছে, দরদ আছে। আমরা সে ব্রিটিশ শাসন থেকে হলো হিন্দু মুসলিম অথবা ডান বাম, এই যে একটা বাইনারি জিনিসটা দাঁড় করিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, এবং মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা এটাতে এখনো বদ্ধ হয়ে আছি।
ফলত এই 24-এর যে গণঅভ্যুত্থান কোনো পরিচয় ছাড়া কিন্তু মানুষ অভ্যুত্থানে এসেছিল। যে দফা দাবিটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই লক্ষ্যে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলটাতে কাজ করব। যে রাজনৈতিক দলগুলোর আদর্শগত অভ্যাস এবং আদর্শগত স্ট্যান্ড ভিত্তি আসলে বাংলাদেশের রাজনৈতিক যে পরিমণ্ডল সেটাকে যথেষ্টই ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে নানান ধরনের আদর্শের জায়গা হবে, নানান ধরনের মতাদর্শ এবং মতাদর্শিক পার্থক্য যাদের থাকবে তাদেরও জায়গা হবে, ধর্মভিত্তিক পার্থক্য এবং ধর্মভিত্তিক যে জীবন ধারণ সব ধরনের ধর্মের জায়গা হবে এখানে। কারা থাকছেন দলটির শীর্ষ পদে এখনই জানাতে চান না জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলছেন তরুণদের প্রাধান্য থাকলেও দলে থাকবেন অভিজ্ঞরাও। এই রাজনৈতিক যাত্রায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে পাশে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা বলে থাকি যে ৭১-এর যে মানুষের মুক্তির যে লড়াইটা ছিল সেটা ৭২ সাল থেকে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আমরা ২৪-এ এসে সেই ৭১-এর যে লড়াইটা ছিল গণমানুষের মুক্তির লড়াই, সেটাকে আমরা আরও বেশি উদ্ভাসিত করেছি সবার সামনে। ফলত এখানে ২৪ এবং ৭১-এ যারা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করতেছে বা করার প্রশ্নগুলো তুলছে, আমরা ওই জায়গা থেকে বলি যে এরকম কোনো সংশয় বা দ্বিধা থাকা উচিত না, বরঞ্চ আমরা বলি ৪৭ সাল, ৭১, ৯০, ২৪ একই ধারাবাহিক লড়াইয়ের অংশ এবং সে ৭১-এর যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই লড়াইটার রিক্লেমেশন যে প্রজেক্ট সেটাই ২৪-এ এসেছে আমাদের সবার সামনে। রাজনৈতিক দল যারা এখন আসছে তারাও আসলে রাজনৈতিক দলের জায়গা থেকে এই বিচার এবং সংস্কারের প্রশ্নটাকেই প্রাধান্য করবেন, কিন্তু নির্বাচনের প্রসঙ্গ অবশ্যই এখন এটা প্রাসঙ্গিক থাকবে, কিন্তু বিচার এবং সংস্কারের সাথে কোনোভাবে এটাকে কনফ্লিক্টিং অবস্থায় বা মুখোমুখি অবস্থানে নেওয়া যাবে না। তো আমরা মনে করি যে নির্বাচনের যে প্রসঙ্গ, আমরা মনে করি যে এই বিচার সংস্কার এই কাজগুলো করতে থাকলেই আমরা দেখতে পাবো যে গণপরিষদ নির্বাচন কি পরিমাণে জরুরি হয়ে ওঠে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই হিসেবে দ্রুতই নির্বাচনে লড়তে হবে জাতীয় নাগরিক কমিটিকে। নির্বাচনে কতগুলো আসনে প্রার্থিতা দেওয়া হবে তা এখনই স্পষ্ট করতে পারছেন না এই সংগঠনটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এছাড়া উত্তরা গাজীপুর এলাকার আরও ৫ আওয়ামী লীগ নেতাকেও গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক মেয়র আতিককে ডিবি অফিস থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে দুটি প্রিজন ভ্যানে অন্য ৫ আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৯ মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এই আসামিদের মানবতা বিরোধী মামলায় গ্রেফতার দেখাতে গত ১১ ফেব্রুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। জুলাই আগস্টে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে এসব আসামির বিরুদ্ধে গুলি করা সহ সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে উত্তরায় ২ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় সাবেক মেয়র আতিকেরও ইন্ধন রয়েছে বলে ট্রাইব্যুনালে প্রসিকিউশন অভিযোগ করেছে। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া সড়কে পরপর ৫টি যানবাহনে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। এক্সপ্রেসওয়ের কামরাখোলা এলাকায় ঢাকামুখী লেনে সকাল ৭:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কামারখোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। একই সময় ওই লেনে আসা দুটি বাস সহ অপর আরেকটি যানের সঙ্গে পরপর পেছন থেকে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। পরে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নাটোরের বড়াই গ্রামে গুড় বোঝাই লরি, ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নাহিদ নিহত হয়েছেন। তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। অন্যদিকে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তিস্তা পারে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। গ্রামের ব্যবসায়ীদেরও ট্যাক্সের আওতায় আনার সুপারিশ ডিসিদের। অন্তর্বর্তী সরকারের প্রশাসনের হাত দিয়ে ভালো নির্বাচনের আশা।
6 মাসে দুর্নীতি কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, জানালেন মব বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।